প্রিয় সঞ্চালক, আসলে মাধবপুর বাজারে কি বলবো, আমার পরিচিত জায়গা, সবাইকে আমি চিনি। কেউ তৃণমূল করে তাকেও চিনি, যে বিজেপি করেন তাকেও চিনি, যে আইএসএফ করে তাকেও চিনি, যিনি সিপিআই করেন তাকেও চিনি, যিনি কংগ্রেস করেন তাকেও চিনি, সবাইকে আমরা চিনি। আজকে বারাসাত কোর্টে দুর্গাপুরে পড়াশোনা করছে একটা বাচ্চা ছেলে, এমবিবিএস পড়ছে। হঠাৎ করে ছেলেটি ছুটে এলো, বলতো দাদা আপনাকে আমি চিনি। আমি কিভাবে? বলছে না, আপনাকে নওশাদ সিদ্দিকীর সঙ্গে আপনাকে দেখি তো, তা আপনাদের বক্তব্য ভালো লাগে, তো 26-এ তৃণমূলকে একটা জোর ধাক্কা দিতে হবে কিন্তু দাদা। বলছে কেন? আমি বললাম কেন? বলছে আপনি জানেন না কেন? বলছে দাদা, এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দিল এই তৃণমূল কংগ্রেস। এমবিবিএস এর সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, 20-21 বছর বয়স। বলছে দাদা আপনাকে একটা কথা বলবো। আমি বলছি বলো। বলছে দাদা তৃণমূল কাকে বলে জানেন? আমি বলছি ইচ্ছা করে বললাম, তুমি বলো। বলছে দাদা মনে কিছু করবেন না, তৃণমূল কাকে বলে বলবো? আমি বলছি হ্যাঁ বলো। বলছে যে 2021 সালের কথা আমার মনে আছে। 2021 সালের ঘটনা আমি সচক্ষে দেখেছি। তো দাদা আপনাকে আপনি কি চা খেতে চান? আমি বললাম তুমি কি খেতে চাও বলো। বলছে না দাদা আমি বেরিয়ে যাবো, কালকে আমাকে দুর্গাপুর পৌঁছাতে হবে, সোমবার আমাকে ফিস জমা করতে হবে। তো একটা কথা বললো আমাদের নেতা শরীফুল বললো আর কি, যারা হেরে গিয়ে মানুষের কাজ করে তাদের আইএসএফ বলে, আর যারা চুরি করে মাধবপুরে গলা পাঠায় তাদের তৃণমূল কংগ্রেস বলে। হ্যাঁ একটা চোরের দল। তৃণমূল এই বেড়াবেড়িয়া গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অর্থনৈতিক বুনিয়াদটাকে চুরি করেছে। আইএসএফ এর তো কোনো প্রয়োজন ছিল না। তৃণমূল যখন পেরে উঠছে না, তখন হিন্দু পাড়া গিয়ে বলছে ওটা একটা মুসলমানের টুপি পরা দল, আর মুসলমান পাড়ায় গিয়ে বলছে যে এটা বিজেপির দালাল। এই হচ্ছে তৃণমূলের রাজনীতি আইএসএফ সম্পর্কে। আপনারা সবাই জানেন, আমার বাবাকেও আপনারা চেনেন, আমার নাম বিশ্বজিৎ মাইতি। এই মাধবপুরের মানুষ জানেন 2018 সালে এই তৃণমূলের হারমাত বাহিনী আমার বাড়ি ভাঙচুর করেছে, আমার বাড়ি লুট করেছে, বাড়িতে আমার 2.5 বছরের বাচ্চাকে বোমাবাজি করেছে, 6টা বোম বেজেছে। এখনো আমাকে এখনো সেই আতঙ্ক তারা করে বেড়াচ্ছে। যারা করেছে তাদের মুখোমুখি একদিন হবই হব, এই কথাটা সেই কথাটা বলে দিয়ে যেতে চাই। কারণ যারা লুট করে, যারা চুরি করে, যারা বাড়ি ভাঙচুর করে, যারা বোমা বানায়, যারা বোমা মারে, তারা আর যাই হোক সাধারণ মানুষের মতো তারা জীবনযাপন করতে পারে না। তারা অসামাজিক জীব। এটাই আমাদেরকে চিনে নিতে হবে, এটাই আমাদেরকে বুঝে নিতে হবে। নওশাদ সিদ্দিকী সেদিনকে বলছিল যে দাদা আমি দক্ষিণ 24 পরগনার ভাঙড়টা দেখছি, ক্যানিংটা দেখছি, আর আপনাকে উত্তর 24 পরগনার আমডাঙ্গাকে বুঝে নিতে হবে। কেন 2011 সালের পর এই আমডাঙ্গায় তৃণমূলের কোন কোন নেতা কোথায় বোমাবাজি করেছে, কোথায় বারুদ তারা জমায়েত রেখেছে, সেগুলোকে বার করতে হবে। আর তাদেরকে তার স্ত্রীর পাশে, ছেলের পাশে সুখনিদ্রায় ঘুমোতে দিতে দেব না। কারণ নওশাদ সিদ্দিকী, বিশ্বজিৎ মাইতি মাথায় কাফন বেঁধে আর কোমরে গামছা বেঁধে রাজনীতি করতে নেমেছে। এরা বোমা গুলি পিস্তল ভয় পায় না। এই কথাটা তৃণমূলের ছোট মস্তানদেরকে জানানোর জন্যই নওশাদ সিদ্দিকীর নির্দেশেই আছে মাধবপুর বাজারে আজকে সভাটা করছি। এই মাধবপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ, মাধবপুরের মানুষ গণতন্ত্র প্রিয় মানুষ, মাধবপুরের মানুষ তারা সংস্কৃতি প্রেমী মানুষ, মাধবপুরের মানুষ তারা হচ্ছে ধর্মপ্রেমী মানুষ। মাধবপুরে কখনোই সাম্প্রদায়িকতাকে এখানকার মানুষ, এখানকার ব্যবসাদাররা কখনোই প্রশ্রয় দেয়নি। একদিকে হিন্দু, একদিকে মুসলমান, তারা একে
পরিপূরক হয়ে তারা এই মাধবপুর বাজারটাকে আজও পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে। আমরা তো ছোট থেকে মাধবপুর বাজারে আসি, প্রত্যেকটা মানুষকে আমরা চিনি। সে তৃণমূল হতে পারে, তাকে আমরা দাদা, কাকা, বাবা, চাচা, চাচি তাদেরকে বলে আমরা সম্বোধন করি, কিন্তু তারপরেও সেই দাদা, চাচা, কাকা যাদের বলে সম্বোধন করি, তারা যদি মুখে গামছা বেঁধে আপনার বাড়িতে বোমা মারে, আপনাকে যদি পিস্তল দেখে আপনার গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করে, আর যাই হোক তার সঙ্গে কোনো সম্পর্ক হতে পারে না, সে একজন অসামাজিক, সে গুন্ডা, এটাই তার পরিচয়। অনেক কথা বলার ছিল, কোথা দিয়ে শুরু করবো আর কোথায় শেষ করবো বুঝতে পারছিলাম না। আমডাঙ্গার রাজনীতি এমন জায়গায় দাঁড়িয়েছে, মুখে প্রকাশ করা যাবে না। আমি কয়েকটা ভিডিও ক্লিপিং এই মাধবপুর বাজারে যারা আছে তাদেরকে একটু শোনাতে চাই। তৃণমূলকে এখন চোর বললে তৃণমূল আবার চোট লাগায়, জানেন তো? তৃণমূলকে আপনি চোর বলবে, তৃণমূল আপনাকে চোট লাগাবে, বলবে তোকে আমি দেখে নেব। তো স্বাভাবিকভাবে তৃণমূলের এখন এই চরিত্র কি দাঁড়িয়েছে? তৃণমূলের আবার ভ্যারাইটিস চোর আছে, জানেন তো? ভ্যারাইটিস চোর বোঝেন? আপনি যদি বলেন যে আপনার পাতলা মানে রোগা পাতলা চোরের প্রয়োজন, তাহলে আপনি কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে পেয়ে যাবেন। পার্লামেন্টে বলার জন্য কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে তিনি প্রশ্ন করেন। আপনি যদি একটু মোটা অলস চোরের কথা ভাবেন, তাহলে আপনি আমাদের মদনদাকে পেয়ে যাবেন। তিনি একদম বিছানায় শুয়ে শুয়ে ঘুষ দিচ্ছিলেন, মদন মিত্রকে পেয়ে যাবেন। আপনি যদি বলেন একটু ভদ্র শিক্ষিত চোরের দরকার, তাহলে আপনি সৌগত রায়কে পেয়ে যাবেন, দমদমের সাংসদ সৌগত রায়। আপনি যদি ভাবেন যে একটু মোটা ও লাভলি 27 বছরের বান্ধবীকে নিয়ে জেল কাটছে পার্থটাকেও আপনি পেয়ে যাবেন একটু স্থূলাকার মোটা চোর। হ্যালো, চোরের বিভিন্ন ভ্যারাইটিস আছে তৃণমূলে। আপনি যখন যেরকম চোর চাইবেন তখন সেরকম চোর আপনি পেয়ে যাবেন। আমাদের সকলের প্রিয় দিদি 2021 সালে কি বলেছিল একটু শুনবেন, আর আমডাঙ্গার মানুষ একটু মিলিয়ে নেবেন বা মাধবপুরের মানুষ একটু মিলিয়ে নেবেন। আরে গ্যারেন্টার কাউকে হতে হবে না, মা বাবা কেউ নয়, এর গ্যারেন্টার আমি, আমার মামাকে মানুষের সরকার। ঠিক আছে, মেডিকেল কলেজ ডবল ডবল হবে, টিচার ডবল ডবল হবে, এডুকেশন হবে, ইংলিশ মিডিয়াম স্কুল হবে, হিন্দি মিডিয়াম হবে, উর্দু মিডিয়াম হবে, রাজবংশী মিডিয়াম হবে, কামতাপুরি মিডিয়াম হবে, সবটাই হবে, সব ধর্ম, সব বর্ণ, সব জাতি। আমডাঙ্গার মানুষকে বলবে 2021 সালে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল স্কুল হবে, ডবল ডবল গাড়ি হবে, ডবল ডবল বাড়ি হবে। আমডাঙ্গার মানুষকে বলবো, মাধবপুরের মানুষকে বলবো, আপনারাই মিলিয়ে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিল আর মাধবপুর আজকে কোথায় দাঁড়িয়ে আছে। এদেরকে চোর বললে, আমি বারবার বলছি, এদেরকে চোর বলে এরা বেজায় রেগে যাচ্ছে। চোরকে চোর বলা হয়, এরা বেজায় রেগে যাচ্ছে। আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বিধানসভায় তার একটা অভিজ্ঞতার কথা বলছিল। আর একটা বেকার যুবকদের জন্য একটা কথা বলি, সামনে আমাদের দুর্গাপূজা আছে, তো মমতা ব্যানার্জির আর একটা ডায়লগ আপনাদেরকে শোনাই। মাটির ভার নিন, তাতে কিছু বিস্কুট নিন, আস্তে আস্তে পারবেন। প্রথম দিনে আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে, তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও, পরের সপ্তাহে একটু তেলে ভাজা করলেন, একটা টেবিল
নিয়ে বসলে এই তো পুজো আসছে সামনে, দেখবেন লক্ষ্মী দিয়ে পুলোতে পারবেন না। আজকাল এত বিক্রি আছে, আপনি 1000 টাকা নিন, একটা কেটলি কিনুন। সামনে দুর্গাপুজো আছে, মাধবপুরে যারা রাজনীতি করছেন দিদিকে বলছি, আর তৃণমূলের যারা নেতা আছেন, আপনাদের বাড়ির ছেলেগুলোকে দিয়ে 1000 টাকা দিয়ে দুর্গা মণ্ডপের সামনে আপনি ঘুগনি বেচান আর কেটলি চা বিক্রি করতে পাঠান। আপনার লজ্জা করে না? এই বাংলায় শিল্পকে দাঁড়িয়েছেন, এখনো 26,000 বেকার যুবক এখনো কলকাতার রাজপথে শুয়ে আছে, তাদেরকে পুলিশ দিয়ে জুতো পেটা করা হচ্ছে, তাদের বুকে লাথি মারা হচ্ছে। মমতা ব্যানার্জি, আপনার যদি একটু শরম থাকতো, একটু লজ্জা থাকতো, আপনার ভাইপোকে দিয়ে আপনি চা বেচেন ধর্মতলায়, ক্যামাস্ট্রিটে আপনি ঘুগনি বেচেন, একবার আপনি বেকার যুবকদের পেটে লাথি মেরেছেন, তাদের কর্মসংস্থানকে কেড়ে নিয়েছে, আর আপনি 15 বছর পরে এসে বলছেন দুর্গা মণ্ডপের সামনে 1000 টাকা নিয়ে মাকে বলুন একটু ঘুগনি আর চা বিক্রি করতে। আপনার লজ্জা করছে না এই কথাটা বলতে? এই কারণেই আপনাদের কাছে আমরা এসেছি এই কথাগুলো বলার জন্য। বারবার তো কেটে দিচ্ছি। হ্যালো, আর একটা অডিও শোনাবো, তারপরে কারণ ওদেরকে চোর বললে দত্ত কি বলছে। আসলে মালদা থেকে একটা পরিযায়ী শ্রমিক মারা গেছে, তো তার ডেড বডিটা দমদম এয়ারপোর্ট থেকে মালদায় পাঠাতে হচ্ছে, ওই বারবার ফোন করছে আর কি। একটা টার্মিনাল যদি হয় খুবই ভালো হয়। কি বাস টার্মিনাল কোনখানটায়? জীবনতলায়। জীবনতলা কোনো বাস টার্মিনাল হওয়ার জায়গা? হ্যাঁ দিদি, মারপিট করিস আর কোম্পানি যেখানে করতে গিয়ে জীবনতলায় মারবে বাস টার্মিনাল। ওখানে কোনো সমস্যাই নেই একদম। আচ্ছা, জাহাঙ্গীরকে ঢুকতে দাও না তোমরা? আচ্ছা, অবশ্যই জাহাঙ্গীর তো মালিকটা কি ভালো জাহাঙ্গীর যাক। মাল দিয়েছে, একটা টার্মিনাল যদি হয়। আসলে কার সঙ্গে কথোপকথন হচ্ছে জানেন? রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী একটা প্রশাসনিক মহলে বসে এই রাজ্যের ক্রিমিনাল যে বিভিন্ন জাতীয় কমিশন গুলো তাকে নটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যায়িত করেছে, প্রশাসনিক মিটিং এ যদি একজন এমএলএ কে বলে তুই তো বোম বাঁধিস আর বোম মারিস, তাহলে এই বাংলার পুলিশ প্রশাসন কোথায়? আর এই বাংলায় যারা বোম বাঁধে কতটা অনুপ্রাণিত হবে মমতা ব্যানার্জির কথায়? এটা মাধবপুরের মানুষকে আমাদেরকে আরেকবার ভাবতে হবে যে এই তৃণমূল কোন তৃণমূলকে আমরা নিয়ে এসেছি 2011 সালে বামফ্রন্টকে সরিয়ে, আবার নতুন করে আমাদেরকে ভাবতে হবে। আর একটা শোনাবো। এদের বিরুদ্ধে বললো, সেটা আমি শুনেছি। আমার বলেছে মমতা চোর, তৃণমূল চোর, সেটা আমি নিজে কারণ শুনেছি। তখন তো হইলেই করতে পারে, তৃণমূলের সবাই চোর বলেছে, তখন তার সরকার মোল্লা সাহেব ওর মধ্যে পড়ছে। এবারে সকাল মোল্লা সাহেব কয়লা চুরি করেছে না চাকরি চুরি করেছে, সকাল মোল্লা সাহেব ভালো বুঝবে, আমি সেটা যাবো, বিতর্কে যাবো না। তো সারাদিন তার কালকে মানে চোর চোর শুনেছে না, বিধানসভায় চোর চোর শুনেছে 2 ঘন্টা ধরে, কনস্ট্যান্ট 2 ঘন্টা ধরে চোর। এ বলে 1 2 3 4 বিজেপির সবাই চোর, আবার অন্যজন বলে 1 2 3 4 তৃণমূলের সবাই চোর। আমার শুধু কানে চোর 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 আওয়াজ, আমার একটু ভালো লাগছিল। এটা লাস্ট বিধানসভার অধিবেশনে আপনারা দেখেছেন সবাই মিডিয়ার মধ্যে, মানে তৃণমূল আর বিজেপির মধ্যে মিডিলম্যান ছিল সুজিত ঘোষ। সুজিত ঘোষ বলছে 1 2 3 4, আর তৃণমূল থেকে বলছে বিজেপি সবাই চোর। আবার 1 2 3 4 সুজিত ঘোষ যখন বলছে তখন বলছে তৃণমূলের সবাই চোর। আর নওশাদ সিদ্দিকী বসে বসে উপভোগ করছিল। আসলে এরা দুটোই চোর, কারণ তৃণমূলের প্রোডাক্ট গুলো সব বিজেপিতে গেছে পিঠ বাঁচানোর জন্য। কে অর্জুন সিং? অর্জুন সিং হচ্ছে বিজেপির নেতা বর্তমানে। তৃণমূলের ভাটপাড়া দীর্ঘদিনের
তারাও আমার ভাই, তাদেরকেও বলছি যারা বিজেপি করছেন, জয় শ্রীরাম বলছেন, খুব ভালো কথা। যারা তৃণমূল করছেন, জয় বাংলাতে আর হচ্ছে না, এখন আবার বলছে জয় জগন্নাথ, ভালো কথা। যারা বিজেপির জয় শ্রীরাম বলে এই মাধবপুর বাজারকে গরম করতে চাইছে, একবার মুদিখানার দোকানে গিয়ে মুদির দোকানদারকে বলুন জয় শ্রীরাম, আপনার সরষের তেলটা 180 টাকা থেকে 80 টাকা হয় কিনা একবার দেখুন। আর যে তৃণমূলের নেতারা জয় বাংলা বলে বাজারটাকে গরম করতে চাইছে, জয় জগন্নাথ বলে বাজারটাকে গরম করতে চাইছেন, একবার আপনিও মুদিখানার দোকানে গিয়ে জয় বাংলা বলে দেখুন আপনার সরষের তেলটা 180 টাকা থেকে 80 টাকা হয় কিনা। কি তৃণমূল কি বিজেপি মানুষের জীবন যন্ত্রণার কথা বলছে না, তারা শুধু জয় শ্রীরাম বলছে একবার আর জয় বাংলা বলছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কারণ এই বিজেপি 2014 সালে এই ভারতবর্ষের মানুষকে তারা স্বপ্ন দেখিয়েছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেব আর জিরো ব্যালেন্সে 15 লক্ষ টাকা দেব। এই ভারতবর্ষের মানুষ কংগ্রেসকে সরিয়ে সেদিন বিজেপিকে ক্ষমতায় এনেছিল। নরেন্দ্র মোদীকে দেখে স্বপ্ন দেখেছিল এই ভারতবর্ষের যুবক, তারা ভেবেছিল বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে আমার ঘরের বেকার যুবকটার চাকরি হবে, আমার যে ছেলেটা উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েট পাস করে আছে তারা হয়তো বিজেপি চাকরি দেবে, আর আমাদেরকে জিরো ব্যালেন্সের যে অ্যাকাউন্ট খুলিয়েছে কালো ধন নিয়ে এসে আমাদেরকে 15 লক্ষ টাকা দেবে। এই বাংলার মানুষ, এই পশ্চিম বাংলার মানুষ বিজেপির উপর ভরসা করেছিল, ভারতবর্ষের মানুষকে ভরসা করেছিল। আর এই ভারতবর্ষের মানুষ, এই পশ্চিমবঙ্গের মানুষ যখন বিজেপিকে বলছে তুমি তো বলেছিলে বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে, তুমি তো বলেছিলে 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢোকাবে, তুমি তো বলেছিলে কালো ধন বিদেশ থেকে নিয়ে আসবে, তুমি তো কিচ্ছু করতে পারোনি। তখন আরএসএস কে দিয়ে বলছে জয় শ্রীরাম। তারা আপনারা জানেন উত্তরপ্রদেশে রাম মন্দির তৈরি করেছে, 4000 কোটি টাকা খরচ করেছে। হ্যাঁ, এটা সত্যি কথা, রাম আমারও দেবতা, আমরাও ভরসা করি, রামের উপর বিশ্বাস আছে। কিন্তু রাম মন্দির তৈরি করে বিজেপি স্লোগান তুলেছিল আপকি বার 400 পার। এই ভারতবর্ষের মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। এই ভারতবর্ষের সংবিধান ধর্মনিরপেক্ষ সংবিধান, এই ভারতবর্ষ ধর্মনিরপেক্ষতার কথা বলে। আমরা যখন ইতিহাস পড়েছিলাম এই ভারতবর্ষের ঐক্যের কথা বলে, কারণ এই সংবিধান আমাদের অধিকার দিয়েছে সমস্ত জাতি, সমস্ত ধর্ম, সমস্ত বর্ণের মানুষ বিজেপিকে উচিত শিক্ষা দিয়েছে। তারা আদিবাসী দলিত সমাজের মানুষ বলছে এ ভারতবর্ষ আমার ভারতবর্ষ, এই সংবিধান আমাকে অধিকার দিয়েছে। আদিবাসী দলিতরা বলছে একজন হিন্দুর যা অধিকার আছে আদিবাসী দলিতের তাই অধিকার আছে, মুসলমানের যা অধিকার আছে একজন হিন্দুর তাই অধিকার আছে। ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীর গালে পাঁচ করে চড় মেরে 230-এ আটকে দিয়েছে, কারণ এই ভারতবর্ষের সংবিধান ধর্মনিরপেক্ষতার কথা বলে। এই ভারতবর্ষ হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন আদিবাসীদের কথা বলে। আমরা শুধু ছোট্ট উদাহরণ দিতে চাই, যারা বিজেপি করছেন আমার কোনো আপত্তি নেই। এই ভারতবর্ষের সংবিধান আপনাকে বিজেপি করার অধিকার দিয়েছে, ভারতবর্ষের সংবিধান আপনাকে কংগ্রেস করার অধিকার দিয়েছে, ভারতবর্ষের অধিকার দিয়েছে আপনাকে আইএসএফ করার, তাতে কোনো আমাদের আপত্তি নেই। কিন্তু আমরা যে কথাটা বলতে চাইছি, কারণ মানুষকে আপনি ধর্মের ভিত্তিতে ভাগ করে আপনারা যদি এখানে হিন্দু মুসলমানের রাজনীতি করেন, বেকারের যুবকের কাজ নেই, কলকারখানা ধোঁয়া উঠছে না, দ্রব্যমূল্য বৃদ্ধি, সারের দাম বৃদ্ধি হয়েছে, বেকারের কাজ নেই, স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, কেউ কোনো কথা বলছে না। বিজেপি শুধু বলছে জয় শ্রীরাম, আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে জয় বাংলা। এই বলে কি আমার পেটে ভাত হজম হবে? আমরা বলতে চাইছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এই বাংলায় নতুন করে কলকারখানা তৈরি করতে হবে, এই বাংলায় নতুন করে শিক্ষার ব্যবস্থা চালু করতে হবে। কারণ আমরা যখন ছোট ছিলাম তখন প্রতিদিন স্কুল হতো, মাঝে মাঝে স্কুল ছুটি থাকতো, তাই তো নাকি? প্রতিদিন স্কুল হতো আর মাঝে মাঝে স্কুল হতো, মাঝে মাঝে স্কুল ছুটি থাকতো। আর এই তৃণমূলের আমলে প্রতিদিন স্কুল ছুটি আর হচ্ছে মাঝে মাঝে স্কুল হয়। কারণ ওদের দাদা জ্যোতিপ্রিয় মল্লিক এই আমার গরিব খেটে খাওয়া শ্রমজীবী ঘরের ছোট ছোট বাচ্চাদের চাল চুরি করেছে, ডাল চুরি করেছে মিড ডে মিলে, সেই কারণে তাকে জেল খাটতে হয়েছে। আর প্রতিদিন যদি স্কুল হয় তাহলে যে চাল চুরি হয়েছে, যে ডাল চুরি
চলছে, তৃণমূল হিসাব মেলাতে পারছে না। তাই আমাদের অভিভাবকদের নতুন করে ভাবতে হবে, যাতে বাম আমলে প্রতিদিন স্কুল হতো, মাঝে মাঝে স্কুল ছুটি থাকতো, সেই দিকেই আমাদেরকে যেতে হবে। আমরা বলতে চাইছি, এই পশ্চিম বাংলায় আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি, এই ভারতবর্ষের সংবিধানকে আমরা ভরসা করি, ভারতবর্ষের সংবিধানকে ভরসা করি বলেই তো এখনো পর্যন্ত সংবিধানটাকে টিকিয়ে রাখার লড়াই আমরা করছি। সংবিধান আছে বলে চালচোর তালচোর এই উত্তর 24 পরগনা তৃণমূলের বেতাজ বাদশা আপনার জ্যোতিপ্রিয় মল্লিককে জেল খাটতে হয়। এখনো সংবিধান গণতন্ত্র আছে বলে শেখ শাহজাহান প্রতিদিন রাত্রিবেলা আমার হিন্দু বোনেদেরকে রাত্রি 12টার সময় মমতা ব্যানার্জি পার্টি অফিসে সন্দেশকালীতে ডেকে নিয়ে গিয়ে রাত্রি 12টার সময় পিঠে পুলি বানানোর নিজাম দিতে এই বাংলায় সংবিধান আছে বলে শেখ শাহজাহানকে জেল খাটতে হয়। এই বাংলায় সংবিধান আছে বলে শিক্ষাচোর পার্থ চট্টোপাধ্যায়কে তার 27 বছরের বান্ধবীকে নিয়ে জেল খাটতে হয়। আর এই মাধবপুরে যারা তৃণমূলের নেতারা উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, চরম চরম ঘাট, চরম চরম গুড় বাতাসা, নকুল দানা বলে যারা এখানে ভোট করাতেন, তাদের কাছে বলছি, ভারতবর্ষের সংবিধান আছে বলে চরম চরম ঘাট আর রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকতে হবে, তাকে বিহারের জেলে শুয়ে থাকতে হয়। আর এই বাংলার মানুষ দেখেছে পুলিশ প্রশাসন কতটা নপুংসক হতে পারে। এই বাংলার মানুষ দেখেছে যে এই বাংলার নওশাদ সিদ্দিকী যখন গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের ভলেন্টিয়ার্সদের বলবে একটু গাড়িগুলো একদম ছোট জায়গা হয়ে গেছে, গাড়িগুলোকে একটু পাস করে দিতে হবে, গাড়িগুলোকে ভলেন্টিয়ারদের পাস করিয়ে দিতে হবে, জ্যাম হয়ে যাচ্ছে। আপনারা একটু সরে সরে আসুন, এত লোক ভাবে বুঝতে পারেনি, একটু সাইড করে ভলেন্টিয়ারদের বলবো গাড়িগুলো পাস করে দিতে হবে। আস্তে 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 ভাই, এত মানুষ আসবে বুঝে উঠতে পারেনি, এত পথসভা স্ট্রিট কর্নার হাজার হাজার মানুষের জমায়েত হবে বুঝে উঠতে পারেনি। এই সরে এসো, সরে এসো, এদিকে সরে এসো, এদিকে সরে এসো। আরে পুলিশ প্রশাসন বুঝে নেবে, একটু সরে আসুন। পুলিশ প্রশাসনকে বলবো গাড়িগুলোকে পাস করে দিতে হবে। এই জামায়াত বলছে 2026 কে আসছে, খাম আসছে, বোমাগুলি চায় না আমডাঙ্গার মানুষ, বোমাগুলি চায় না। এই আমডাঙ্গার ছাত্রছাত্রী মানুষ তারা একটু শান্তিতে বাঁচতে চায়, শান্তিতে ঘুমাতে চায়। আর তৃণমূল যদি ভেবে থাকে বোমাগুলি দিয়ে আমরা আবার দখল করবে, আর আইএসএফ শপথ নিয়েছে মাথায় কাপড় বেঁধে আর খালি পেটে পেটে গামছা বেঁধে রাস্তায় নেমে আমরা প্রতিবাদ করব। আর তৃণমূলের ফুটো মাস্তানদেরকে জানিয়ে দিতে চাই, বোমাগুলি যেখানে আছে আমডাঙ্গার পুলিশ প্রশাসনের কাছে জমা করুন। আর যদি এই আমডাঙ্গার মানুষকে যদি বোমাগুলি পিস্তল খুঁজতে হয়, তাহলে আবার একটা বাংলাদেশ, আবার একটা নেপাল তৈরি হবে। তাই যে সমস্ত তৃণমূলের নেতারা জব কার্ড চুরি থেকে বাঁচতে চাইছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার চুরি থেকে বাঁচতে চাইছে, মিড ডে মিলের চালচোর ডালচোর থেকে বাঁচতে চাইছে, এই মাধবপুরের মানুষের গণতন্ত্রের কণ্ঠরোধ করতে চাইছে, তারা সাবধান হয়ে যান। আমবাগান, বাঁশবাগান, আপনার মাঠে ধান খেতে, বেগুন খেতে যদি বোমাগুলি বারুদ মজুদ থাকে, এখনো সময় আছে। আমবাগান পুলিশ প্রশাসনকে জমা করুন, এখনো নিস্তার আছে। কিন্তু এই বাংলার মানুষ তেতে আছে। এই কথাটা বলতে এসেছি, যে কথাটা বলতে চাইছিলাম। আপনারা
প্রশাসন বোলপুরের ওসিকে কি বলছে? বোলপুরের ওসিকে বলছে মদ খেয়ে রাত্রিবেলা তোর বউকে আমার পছন্দ হয়েছে, তোর মাকে আমার পছন্দ হয়েছে। শেখ শাহজাহান ঠিক রাত্রিবেলা যেভাবে পিঠে পুরি বানাতো, আসলে তৃণমূলের এই নেতা তার পুলিশের আইসিকে পর্যন্ত ছাড়ছে না, বলছে তোর বউকে আমার পছন্দ, তোর মাকে আমার পছন্দ, আমার বিছানায় ভোগ করতে চাই। আর এই বাংলার নপুংসক পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবারের জন্য পুলিশ প্রশাসন সুমতো কেস পর্যন্ত করতে পারল না। আর এই বাংলার নওশাদ সিদ্দিকী যখন এই বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের, দলিত আদিবাসী মানুষের, সংখ্যালঘু মানুষের জন্য যখন মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছে, মাননীয় মুখ্যমন্ত্রী ওবিসি আমাদের দিয়েছিলেন আপনি, ওবিসি বাতিল হয়ে গেছে, এই বাংলার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা গরিব মানুষ কেন পাচ্ছে না? মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছে যে জব কার্ডের টাকা তৃণমূলের নেতারা চুরি করে নিল আর বিজেপি বন্ধ করে দিল, জব কার্ডের টাকা আবার চালু করতে হবে। মুখ্যমন্ত্রীকে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী বাংলায় 26,000 শিক্ষক, তারা মাধবপুর স্কুলের কয়েকজন শিক্ষক আছে, তার মধ্যে মাধবপুর কল্যাণ স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষক আছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা যখন চিঠি লিখে বলছি, এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে আমরা তিনবার চিঠি করলাম, বললাম মাননীয় মুখ্যমন্ত্রী আমরা ধর্মতলায় একটু আরে কি হলো? মাননীয় মুখ্যমন্ত্রীকে বারবার চিঠি করছি আমরা যে মাননীয় মুখ্যমন্ত্রী 26,000 বেকারের চাকরি চলে গেছে, আরো 62,000 চাকরি চলে যাবে এই রাজ্যে, কারণ এই তৃণমূলের নেতারা চাকরি বিক্রি করেছে। এই 215টা এমএলএ তাদের প্যাডে ভুড়ি তাদেরকে চাকরি বিক্রি করার চিঠি গেছে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। এই আমদারাও বাদ যায়নি, যারা তৃণমূল করছে চাকরি পাননি তারাও ভাবুন যে আপনার এমএলএ প্যাডে করে চিঠি লিখে পাঠিয়ে চাকরির জন্য সুপারিশ করেছে। সন্তোষপুর বয়স হয়নি, 17 বছরের একজন বাচ্চা, তার পর্যন্ত চাকরি চুরির তালিকায় তার নামটা পাঠিয়েছিল। এটা আপনাদেরকে জানেন না, আপনাদেরকে জানতে হবে। আমরা সেদিনকে বলেছিলাম যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কেন পাচ্ছি না? মাননীয় মুখ্যমন্ত্রী আমরা ধর্মতলায় বসে আমাদেরকে একটু 10 ফুট একটা জায়গা দিন, আমরা পশ্চিম বাংলার আদিবাসী, দলিত, সংখ্যালঘু, পিছিয়ে পড়া হিন্দু, মতুয়া আমরা একটু প্রাণ ধরে ধর্মতলায় কাটতে চাই, আমরা একটা প্রাণ খুলে কাটতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার বেকার যুবকের পেটে আপনি লাঠি মেরেছিলেন, আপনি স্লোগান দিয়েছিলেন সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই। মমতা বন্দ্যোপাধ্যায় এই মাধবপুরের মানুষের বেড়াবেড়িয়ে মানুষ আপনার সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই, এই স্লোগানকে বিশ্বাস করেছিল, আপনাকে ভোট দিয়েছিল, 34 বছরের বামফ্রন্টকে এখান থেকে হারিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে ধর্মতলায় জায়গা দিলেন না। আমি নওশাদ সিদ্দিকী আমরা সিদ্ধান্ত নিলাম যে পুলিশ যাই বলে বলুক, আমরা ধর্মতলায় বসবো, আমরা 3 দিনে ধর্নায় বসবো। আমরা কি দেখলাম? সেই ধর্না মঞ্চে গণতান্ত্রিক আমাদের হাতে কোনো বোম ছিল না, আমাদের কাছে কোনো পিস্তল ছিল না, আমাদের কাছে বারুদ ছিল না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমাদেরকে মারতে লাঠি মারতে নওশাদকে হিচড়ে টানতে নওশাদের বুকে পিঠে ঘুষি মারলো, নওশাদের পেটে লাঠি মারলো, আমার পিছনে লাঠি মারতে পিছন মেনে আমাকে নিয়ে গেল লালবাজারে, আর নওশাদকে নিয়ে গেল আপনার জোড়াসাঁকো পুলিশ স্টেশনে। আমরা জানতে পারলাম না সেদিন আমাদেরকে লালবাজারে নিয়ে গিয়ে আমাদেরকে অসহিষ্ণুভাবে যেভাবে অত্যাচার করেছে, সারাদিন রাত আমাদেরকে জল দেওয়া হয়নি, আমাদেরকে অনেক বয়স্ক বৃদ্ধ আমার চাচারা গিয়েছিল সেদিনকে, তারা জলের জন্য বলছে, তারা খাবারের জন্য বলছে। এই রাজ্যের পুলিশ মন্ত্রী, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে জল পর্যন্ত দেয়নি সেদিনকে, জেলের মতো আমাদেরকে খাবার দেয়নি। আমরা সেদিনকে 24 ঘন্টা ছটফট করেছিলাম, কিন্তু সংবিধানের উপর আমাদের আস্থা ছিল। তারপরে আমাদেরকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ ফিরদৌস শামীম সেদিনকে কয়েকশো আমাদের উকিল সেদিনকে ব্যাংশাল কোর্টে আমাদেরকে 24 ঘন্টার মধ্যে সংবিধান আমাদেরকে জামিন দিয়েছে। আর যখন আমরা গরিব খেটে করে শ্রমজীবী মানুষের হকের কথা বলছি, তখনই আমাদের
যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি শুনুন, আমরা অনুব্রত মণ্ডল নই, আমরা পুলিশের বউ মেয়েকে বিছানায় তোলার আমরা নিদান দিই না। আমরা গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের অধিকার রক্ষার লড়াইয়ে আমরা ধর্মতলে একটা জায়গা চেয়েছিলাম, আমরা প্রাণ ভরে একটু কাঁদতে চেয়েছিলাম। এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই। আমাদেরকে সেদিনকে বসতে দেয়নি, আমাদেরকে মারতে মারতে জেল দিয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনি শুনে রাখুন, এই বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের লড়াইয়ের জন্য নওশাদ সিদ্দিকী সামনে থাকবে, আমরা তার পিছনে থাকবো। হাজার হাজার এই বাংলার বঞ্চিত মানুষ, বঞ্চিত হিন্দু মতুয়া আদিবাসী দলিত আমরা রাস্তায় থেকে আন্দোলন হবে। দেখি মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কত দম আছে সেটা আমরা বুঝে নিতে চাই। আর একবার আমরা কি দেখলাম, রাজনীতিতে তো একজন জিতবে একজন হারবে, তাই তো? রাজনীতিতে একজন জিতবে একজন হারবে। আমরা জানি রাজনীতিতে একজন জিতবে একজন হারবে, তাই তো হয়? আমরা কি দেখলাম কালীগঞ্জের উপনির্বাচন, কালীগঞ্জের উপনির্বাচনে আমরা কি দেখলাম, যে তৃণমূল লোকের ভোট গণনা করলো, হাজার হাজার ভোটে তৃণমূল জিতলো কালীগঞ্জে। জেতার পর মদ খেয়ে ধামসা মাদল বাজাতে বাজাতে তারা বিজয় মিছিল করতে লাগলেন। বিজয় মিছিল করতে করতে যখন যাচ্ছে, তখন একটা 10 বছরের আমার কন্যা সন্তান সম তামান্না, সে বিজেপি বোঝে না, সে তৃণমূল বোঝে না, সে সিপিএম বোঝে না, সে শুধু দেখছে তার মা রান্নাঘরে রান্না করছে। সে খালি গায়ে দৌড়াতে দৌড়াতে মিছিলটাকে উপভোগ করার জন্য রাস্তার ধারে দাঁড়িয়েছিল। তামান্না তোমার অপরাধ ছিল, সে সিপিএম এ ভোট দিয়েছিল, সে সিপিএম করে, এটাই তার তামান্নার অপরাধ ছিল। মিছিল থেকে বোমা মারা হলো তামান্নাকে। 10 বছরের তামান্না তার জীবন যন্ত্রণায় ছটফট করতে করতে তামান্না লুটিয়ে পড়লো মাটির সঙ্গে, রক্তে ভিজে গেল কালিয়াগঞ্জের মানুষ। একটা বড় মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে গিয়ে দেখা করলেন না। একজন নির্লজ্জ মুখ্যমন্ত্রী, আমার তামান্না চলে গেল, এই তামান্নার কান্নাকে ফেরত দিতে পারবে মাননীয় মুখ্যমন্ত্রী? এই 10 বছরের বাচ্চা তামান্না সে জানে না কাকে সিপিএম বলে কাকে বিজেপি বলে। সবুজ বাড়ি সবুজ আবির ওড়াতে ওড়াতে মিছিলে যাচ্ছিল, তামান্নাকে প্রাণ দিতে হলো কালিয়াগঞ্জে। এটা একটু বানানো কথা নয়, আমরা বানিয়ে বলছি না। তৃণমূলের যারা নেতা আছেন একটু কান খুলে শুনুন, শুনে আপনার কন্যার দিকে একবার তাকান, আপনার বাড়ির স্ত্রীর দিকে তাকান, আপনার ছেলের দিকে তাকান। অনেক লুট হয়েছে, এবার অন্তত রাজনীতির মতো রাজনীতি করো, না হলে এই বাংলার মানুষ আপনার বউ ছেলেকে বিছানায় সুখ নিদ্রায় কিন্তু পাঠাতে পারবে না। এই কথাটা আপনাদেরকে জেনে যেতে হবে। এই রাজ্যে 2013 সালের পর তৃণমূল আর একটা নির্বাচনে জিততে পারেনি, এই বাংলার মানুষ জানে। 2021 সালে আমরা কি দেখলাম, নির্বাচনে বা সংযুক্ত মোর্চা পরাজয় হলো। আমডাঙ্গায় আমাদের জামাল উদ্দিন দাঁড়িয়েছিলেন, জামাল উদ্দিন হারলেন, মধ্যমগ্রাম হারলো, সারা রাজ্যে আমাদের সংযুক্ত মোর্চার প্রার্থীরা হেরে গেল। তৃণমূল বিজয় উল্লাস করলো, তৃণমূলের ফুটবস্থান হারমাত বাহিনী এই মাধবপুর থেকে শুরু করে আমডাঙ্গায় আমরা দেখলাম বাইক বাহিনীর তাণ্ডব। বাইক বাহিনী বাড়ি ভাঙচুর করলো, বাড়ির থেকে মুরগিটা খুলে নিয়ে গেল, বাড়ির থেকে ছাগলটা পর্যন্ত খুলে নিয়ে গেল। আমার রামপুরের একজন মা, তার পরিবারের অপরাধ ছিল, জামাল উদ্দিনের হয়ে তার পরিবারের লোকজন প্রচার করেছিল। রামপুরে আমার একটা মা মালসায় ধান ভিজিয়েছিল। এই তৃণমূল কংগ্রেস, এই নির্লজ্জ তৃণমূল কংগ্রেস সেই ভিজানো ধান রামপুর থেকে ভিজিয়েছিল, সেই ধানটা পর্যন্ত চুরি করে নিয়ে গেছে। আমার গরিব মায়ের মুরগিটা পর্যন্ত খুলে নিয়ে গেছে, ছাগলটা পর্যন্ত খুলে নিয়ে গেছে, হাঁসটা পর্যন্ত নিয়ে গেছে। এই বাংলার মানুষ তার ইতিহাস লিখে রেখে দিয়েছে, এর জবাব কিন্তু আপনাদেরকে দিতে হবে। এখনো পর্যন্ত পুলিশের উপর আমাদের আস্থা আছে, ভরসা আছে বলে আমডাঙ্গার আপনার সভাপতি, তাকে আর্মস কেসে মামলায়, তিনি আর্মস কারবারের মামলায়, আনিস তার নাম, এই আমডাঙ্গার সভাপতি এখনো পর্যন্ত হাইকোর্টে জামিন দেয়নি। এখনো আমডাঙ্গা পুলিশের খাকি পেশার পুলিশকে দেখলে, আমডাঙ্গার বিডিও অফিসে গেলেও পুলিশকে দেখলে বাথরুমে লুকায়। আমরা বলতে চাইছি, এখনো সংবিধান আছে বলে পুলিশকে দেখলে লুকিয়ে লুকিয়ে বেড়ায়। আর আপনারা তো জানেন এই বেড়াবেড়িয়া তারাবেড়িয়া বোধাই গ্রাম পঞ্চায়েতে কিভাবে বোমার চাষ হয়েছে। আমরা ঘুমাতে গেলেও বোমা ফাটে,
আবার সকালবেলা ঘুম থেকে উঠলে বোমা ফাটে, কিন্তু পুলিশ প্রশাসন তারা তার মতো কাজ করছে। এখনো সংবিধান আছে বলে শেখ শাহজাহান জেল খাটে, সংবিধান আছে বলে ববি হাকিমের বাড়ি ইডি সিবিআই যায়, সংবিধান আছে বলে এন্দাদুরের মতো চণ্ডীগড়ের সে এখনো পুলিশের চোখে তুলে দিয়ে লুকিয়ে লুকিয়ে বেড়ায়। এখনো সংবিধান আছে বলে তৃণমূলের বেতাজ বাদশা মহাসচিব তার 27 বছরের বান্ধবীকে নিয়ে জেল খাটে। এখনো সংবিধান আছে বলে এখনো পর্যন্ত শেখ শাহজাহান যেমন জেল খাটছে, অনুব্রত মণ্ডল তিহারে জেল খাটছে। সংবিধানের উপর ভরসা রাখতে হবে। কেন আমাদের আইনের উপর এত রাগ? আমরা বলছি সংবিধানকে পাঠ্যসূচিতে ঢোকাতে হবে। সংবিধান যদি আমার ছাপোষা ঘরের ছেলে মেয়েরা জেনে যায় তাহলে তৃণমূলের নেতাদের চাকরি চলে যাবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানকে পড়াতে দিতে চাইছে না। সংবিধানে আমার স্কুলের ছাত্রছাত্রীরা কি পড়ছে? 27 বছরের বান্ধবীকে নিয়ে শিক্ষাচোর জেল খাটছে, সিন্ধু আন্দোলনের ইতিহাস পড়তে হচ্ছে, পার্থ চট্টোপাধ্যায়ের ইতিহাস পড়তে হচ্ছে। এই বাংলা শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে টুকরো টুকরো করেছে। আর আপনারা যারা এই মাধবপুরের মানুষ আছে তাদেরকে আর একবার বলবো, আপনাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। এই ধাপ্পাবাজ, এই ছোট ছোট তৃণমূলকে আমাদেরকে বুঝে নিতে হবে। একদিকে এখনো অটো চালক, টোটো চালকে রাস্তায় পারমিশন বার করতে গেলে তৃণমূলের নেতাদের 30,000 থেকে 3 লাখ পর্যন্ত ঘুষ দিতে হয়। শুধুমাত্র নীলগঞ্জ থেকে দত্তপুকুর থেকে নীলগঞ্জে অটো চলবে, টোটো চলবে বলে তৃণমূল নেতাদেরকে এখনো পর্যন্ত তাদেরকে ঘুষ দিয়ে তারপরে এই রাস্তায় অটো টোটো নামাতে হয়। হিসাব আমাদের কাছে আছে। জব কার্ড আমরা দেখেছি, বামফ্রন্ট বলে আমরা শুরু করেছিলাম, তখন আমি সদস্য ছিলাম, বাড়ি বাড়ি জব কার্ড পৌঁছে দিয়েছিলাম। এই জব কার্ডের মধ্য দিয়েই তো আমার বেকার, আমার পরিবারে আমার চাচা, আমার কাকা, আমার কাকি পরিবার সকালবেলা রান্না করে জব কার্ডের কাজে যেত। আর এই জব কার্ডের টাকা দিয়ে আমার বোনের পড়ার ফিসটা হতো, স্কুলের ফিসটা দিত, জামা প্যান্ট কিনতো আমার মায়েরা। আমার বোনেরা জব কার্ড বন্ধ হয়ে গেল, জবাব কে দেবে? জবাব কি নওশাদ সিদ্দিকী দেবে নাকি জবাব বিশ্বজিৎ মাইতি দেবে যে জব কার্ড কেন বন্ধ হলো? মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে এই উত্তরটা দিতে হবে। কারণ এই জব কার্ডের যে টাকা চুরি হয়েছে, গ্রামের সুপারভাইজার থেকে মেম্বার, পঞ্চায়েত সমিতির সদস্য, সভাপতি, প্রধান থেকে শুরু করে ঘাট হয়ে কালীঘাটে এই জব কার্ডের টাকা গেছে। এই বাংলার মানুষ জানতে চাইছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, আপনি তো কথায় কথায় বলেন দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে, ভালো কথা। আপনি মানুষ যখন, এই বাংলার মানুষ জব কার্ডে টাকা চাইছে, আমার মা যখন টাকা চাইছে, তখন আপনি পাড়ায় পাড়ায় মিছিল করছে, বিজেপি জবাব দাও, বিজেপি জবাব দাও। জব কার্ডের টাকা দেয়া হলো না কেন? আসলে চুরি তো করেছে তৃণমূল, এই কথাটা তারা বলতে পারছে না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি চলুন, আমি নওশাদ সিদ্দিকী বলছি যে এই বাংলায় জব কার্ডকে শুরু করতে হবে। আমরা সুপ্রিম কোর্টে বিজেপির বিরুদ্ধে মামলা করি। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত উত্তর দিলেন না। তিনিও সুপ্রিম কোর্টে গিয়ে জব কার্ডের বিরুদ্ধে একবারে মামলা করতে পারলেন না। আমরা বলতে চাইছি আইএসএফ কে ভোট দিতে হবে এই কারণেই, গরিব থেকে শ্রমজীবী মানুষের জব কার্ডের টাকাকে ফেরত দিতে হবে, জব কার্ডকে পুনরায় চালু করতে হবে। এই কারণেই আইএসএফ কে আপনাদেরকে ভোট দিতে হবে। আর আইএসএফ যখন রাস্তায় নেমে মিটিং মিছিল করছে, তখন হিন্দু পাড়ায় গিয়ে বলছে ওটা একটা টুপি পরা মুসলমানের দল, আর মুসলমান পাড়ায় গিয়ে বলছে বিজেপির দালাল। গত 3-4 দিন আগে চানকিয়াতে আমাদের সভা ছিল। চানকিয়াতে সভা গিয়ে ওখানে একটা স্ট্রিট কর্নার ছিল মাধবপুরের মতো, হাজার হাজার মানুষ গ্রাম ভেঙে চলে এসছে। কারণ পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে দেয়নি তৃণমূল। চণ্ডীগড় পঞ্চায়েতে এই বেড়াবেড়িয়ার মতো ভোট লুট হয়েছে। তারপরে আমরা কি দেখলাম যে হাজার হাজার মানুষ যখন এসেছে মিটিং এ, তখন আমরা দেখলাম এখন কি একটু বেশি কাজ যাচ্ছে নাকি? মেন রাস্তায় নো এন্ট্রি, আর লিলি বিস্কুটের কাছে পুলিশ দাঁড়িয়ে আছে। কিসের জন্য জানেন তো? আমি আর ভেঙে বলছি না। তো আমরা সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ দিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি চলুন সুপ্রিম কোর্টে যাব, প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের টাকা গরিব মানুষ কেন পেল না? দিদি বলছে প্রধানমন্ত্রী আবাস যোজনা হবে না, বাংলার আবাস যোজনা করতে হবে। ওদের ইগল লড়াইয়ে হাজার হাজার মানুষ তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা বলেছি সুপ্রিম কোর্টে মামলা করব। এই আমডাঙ্গার মানুষের কাছে আপনাদেরকে করে জোরে অনুরোধ করছি, এই তৃণমূলকে প্রত্যাখ্যান করুন। আর আমার যারা বিজেপির ভাইরা জয় শ্রীরাম বলছে, আমডাঙ্গায় বিজেপি কোনোদিন জিতবে না। আমডাঙ্গায় যদি আপনারা বিজেপিকে ভোট দেন তাহলে মাঝখানে তৃণমূল বেরিয়ে যাবে। আর এই বিজেপি যারা নেতাগিরি করছে, যারা জয় শ্রীরাম বলছে, তৃণমূল যদি আবার জিতে যায়, আবার আপনার বাড়িতে হামলা হবে, আবার বোম মারবে বিজেপি, যারা বিজেপি করছে আবার বাড়ি ভাঙচুর হবে। তাই বিজেপির পতাকাটা এখন আলমারিতে রেখে দিন। আপনার শ্রমিক ভট্টাচার্য বলছিলেন না, আমরা বলছি আমডাঙ্গায় বিজেপি জিতবে না। আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে আমডাঙ্গায় একবার নওশাদ সিদ্দিকীর পাশে একবার এমএলএ কে পাঠান, এক বেঞ্চিতে বসে বিজেপি, তৃণমূল, সিপিএম, আইএসএফ বসে ভোট হবে। এই মাধবপুরের মানুষ, আমডাঙ্গার মানুষের যাকে পছন্দ হবে তার জন্য বিজেপিকে পছন্দ হয় বিজেপি ভোট দেবে, সিপিএম কে পছন্দ হলে সিপিএম কে ভোট দেবে, তৃণমূলকে পছন্দ হলে তৃণমূলকে ভোট দেবে। বোমা গুলি পিস্তলে রাজনীতি করতে দেবো না, এই অনুরোধ বিজেপি ভাইদের কাছে করে গেলাম। যারা বিজেপি করছেন তাদের কাছে করে গেলাম, বিজেপি আমডাঙ্গায় জিতবে না। পতাকা আলমারিতে রাখুন, তৃণমূলকে তাড়াতে হবে, এই চক্র তৃণমূলকে চালাতে হবে, এই বোমাবাজি তৃণমূলকে তাড়াতে হবে। তার জন্য সবাইকে বিরোধীদেরকে একসাথে জোট করতে হবে। যারা তৃণমূলের জন্ম দিয়েছিলেন, এই আমডাঙ্গায় যারা তৃণমূলকে এনেছিলেন, যাদের এক বুক স্বপ্ন ছিল, 34 বছরের বাপমার সরকারকে সরিয়ে আপনারা তৃণমূল সরকারকে এনেছিলেন। আর তৃণমূলের নব্য তৃণমূল যারা পুরনো তৃণমূলকে আপনাদের প্রতিদিন বুকে লাথি মারছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাদেরকে আহ্বান করছে, আসুন এই বোমাগুলি পিস্তলের তৃণমূলকে বাতিল করার জন্য তৃণমূলের যারা পুরনো নেতা আপনারা আসুন। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে আপনাকে যথাযথ যোগ্য সম্মান দিয়ে আমরা একযোগে এই তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়াই করব। সেই কথাটা তৃণমূলের যারা পুরনো নেতা আছেন তাদেরকে আমরা এই কথাটা বলতে চাইছি। অনেক তৃণমূল নেতা আমার কাছে যাচ্ছে, বলছে দাদা একবার আমাকে বিধানসভার টিকিটটা দিন। তৃণমূলের অনেক পুরনো নেতা যাচ্ছে। আমরা বলছি যে সবে তো সকাল হয়েছে, আর একটু ধৈর্য ধরতে হবে, কারণ মানুষ বড় বিপদে আছে। আমডাঙ্গার মানুষ, আমরা কি দেখলাম জানেন, এতটা কষ্ট হয়। আমি তো বোদাই স্কুলে পড়েছি, বোদাই স্কুলে শৈশব, বোদাই স্কুলে কৈশোর, বোদাই স্কুল পড়াশোনা করেছি। এই মাধবপুরে আমাদের যাতায়াত, এই মাধবপুরের মেডিসিনের দোকান, মাধবপুরের মাছ, মাধবপুরের বাজার, প্রতিনিয়ত মাধবপুরের মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ। কিন্তু আমরা কি দেখলাম, আমরা দেখলাম মাধবপুরের মানুষ এই তৃণমূলের বিরুদ্ধে কোনো কথা বলতে পারছে না। বলছে দাদা একটু পরে কথা হবে, পিছনে কথা হবে। আমরা বলতে চাইছি যে পিছনে কথা হোক, কিন্তু আগে তৃণমূলকে হারাতে হবে। এটা ঠিক কথা যে মাধবপুরের মানুষ তৃণমূলকে অনেক আগেই প্রত্যাখ্যান করেছে, এখন আবার ভয়ভূত দেখাচ্ছে। আমি চানকিয়ার কথা বলছিলাম, চানকিয়ার আমার কয়েকটা ভাই আমাদের আইএসএফ এর মিটিং শুনতে এসেছিল, সঙ্গে সঙ্গে একটা ফোন তৃণমূলের ফোনে বসতাম, কে ফোন করেছে, বলছে 21 সালের মার কি তুই ভুলে গেছিস, আবার আইএসএফ এর মিটিং এ গেছিস, তুই বাড়ি আয় তবে দেখছি। আমাকে তখন ভাইটা কাছুমাচু হয়ে বলছে যে দাদা সেই 21 সালে যারা আমার বাড়ি ভাঙচুর করেছিল, আমি আজকে মিটিং এ এসেছি বলে আমাকে আবার হুমকি দিচ্ছে। আমি বলছি একটু সবুর কর, একটু ধৈর্য ধর। আমি সঙ্গে সঙ্গে তার বায়োডাটাটা নিলাম, পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলাম যে একটা আসামি আপনার বাড়িতে এক্ষুনি দিয়েছি, বাড়ি মানে আমডাঙ্গা থানায়। আমরা সঙ্গে সঙ্গে কয়েকটা ছেলেকে সেই তৃণমূলের নেতার বাড়িতে পাঠালাম। আমরা বললাম যে কেন তুই ফোন করে ওকে বললি 21 সালের মতো তোর বাড়ি ভাঙচুর হবে? বলছে আমি ওটা আমার বন্ধু হয়। বলছে বন্ধু কিন্তু বুঝি না, চল তোকে থানায় নিয়ে যাবো। সঙ্গে সঙ্গে আমাদের কর্মীদের পায়ে হাতে বলছে এখানে পায়ে ধরলে হবে না, আমাদের যেখানে মিটিং আছে ওখানে গিয়ে তোকে পায়ে ধরতে হবে আমাদেরকে। এই কথা আমি আর কোনোদিন বলবো না। পায়ে ধরে বলছে আমাকে পুলিশে দিও না ভাই, এ কাজ আমি আর কোনোদিন করবো না। আর তৃণমূল নেতারা যদি বলে থাকে, আমাদের কাছে ইনফরমেশন আছে 2026 আবার তৃণমূল বোমবাজি করবে। এই বেড়াবেড়িয়া সহ বোদাই সহ 25টা বুথে রিগিং করবে পরিকল্পনা করেছে। আমরা বলতে চাইছি 2021 সালের 21 সালের আইএসএ আর 2026 সালের আইএসএ আকাশ পাতাল তফাৎ।
বলতে চাইছি, পুলিশ যদি তৃণমূলের সাথ দেয়, পুলিশের খাকি পোশাকটা কিভাবে খুলতে হয় হাইকোর্ট সুপ্রিম কোর্টে নওশাদ সিদ্দিকী বিশ্বজিৎ রায়কে খুঁজে নেবে। একটা মাধবপুরের মানুষকে বলবো, খাম চিহ্নে ভোট দিন, তৃণমূলকে তাড়ানোর ব্যবস্থা করুন। এই আমডাঙ্গায় আবার শিক্ষার আলো জ্বলবে। আমডাঙ্গায় করুণাময়ী মন্দির, যেটা ঐতিহ্যশালী মন্দির, এই করুণাময়ী মন্দিরে এই তৃণমূলের নেতারা প্রত্যেক বছর প্রসাদী শাড়ি 5,000 শাড়ি বিলি হয়। এই তৃণমূলের নেতারা এতটা নির্লজ্জ যে সেই 5,000 শাড়িতে হস্তক্ষেপ করেছে। কারণ যারা বোমা বাঁধে তৃণমূলে 2তলা 3তলা বাড়ির নেতার বউদেরকে দেবে, তারা সকাল সকাল স্নান করে করুণাময়ী মায়ের মন্দিরে পুজো দেবে আর শাড়িটা নিয়ে বগল বাজাতে বাজাতে বাড়ি আসবে। করুণাময়ী মঠকেও জানিয়ে দিয়েছি যে এবার 5,000 শাড়ি এই আমডাঙ্গার আদিবাসী দলিত পিছিয়ে পড়া মতুয়াদের ঘরে যেন যায়, এই কথাটা দিয়ে দর্শকের এবং থানাকে জানিয়েছি, মন্দির কর্তৃপক্ষকে জানিয়েছি। আর তৃণমূলের 2তলা 3তলা বাড়ির নেতারা যদি সকালবেলা স্নান করে আর জামদানি শাড়ি পরে যদি করুণাময়ী মন্দিরে ওই শাড়ির লাইনে দাঁড়ায়, তাহলে আইএসএফ কাকে বলে তৃণমূলের নেতাদেরকে সেদিনকে আমরা বুঝিয়ে দেব। এ শাড়ি গরিব পেটে গেলা শ্রমজীবী মানুষ, আদিবাসী দলিত মায়ের দলিত যারা আছে গরিব মানুষ, তাদেরকে এই করুণাময়ী শাড়ি দিতে হবে। এই কথাটা করুণাময়ী মন্দিরের মঠকে আমরা লিখিত জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, থানাকে জানিয়েছি, বিডিআর এবং ডিএমকেও জানিয়েছি। আমরা বলতে চাইছি করুণাময়ী শাড়ি কেউ ছাড়ছে না, বুঝতে পারছেন? ফেসবুকে কিছুদিন আগে দেখছিলাম, বলছে তৃণমূলের এতটা হজম শক্তি, ওরা পায়খানা আর হচ্ছে ওই রড মানে পাথরটা হজম করে দেয়। ভাইপো তো পাথর হজম করে ফেলেছে, বলছে পায়খানাটা হজম করতে পারেনি। আমি অনেককে বলেছি পায়খানা হজম করেনি, প্রত্যেকটা পায়খানা দেওয়ার নাম করে তৃণমূলের নেতারা 300 টাকা থেকে 900 টাকা পর্যন্ত তুলেছে প্রত্যেকটা গ্রামে গ্রামে, ওরা পায়খানা পর্যন্ত হজম করে দেয়। আমি যে ফেসবুক চালাচ্ছিলাম তাকে বললাম যে তৃণমূলের হজম শক্তি এতটা বেশি, ওরা পাথর থেকে শুরু করে পায়খানা থেকে শুরু করে রড পর্যন্ত হজম করে ফেলবে। এই হচ্ছে তৃণমূল। তৃণমূল সম্পর্কে আর কত বলবো? আমরা শুধু বলতে চাইছি, আর কিছু কয়েকটা কথা বলবো। অর্জুন সিং, যারা বিজেপির নেতারা বগল বাজাতে বাজাতে অর্জুন সিংকে নিয়ে মিছিল করে, দাদা আসছেন জয় শ্রীরাম বলে, কে অর্জুন সিং? ভাগতেরার মস্তান নেতা অর্জুন সিং। এই আমডাঙ্গায় বোমা গুলি পিস্তলের আমদানি করেছেন এই অর্জুন সিং ব্যারাকপুর লোকসভায় বিজেপির পদ্মফুল থেকে জিতেছেন। তিনি ভাটপাড়া তৃণমূলের এমএলএ ছিলেন। তিনি আবার বিজেপি ছেড়ে তৃণমূলে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন আপনার ব্রিগেডে ব্যারাকপুরের জন্য যখন সাংসদ পার্থ ভৌমিককে দিলে, রাতারাতি বিজেপি সদর দপ্তরে চলে গেলেন ফ্লাইট ধরে, আবার তিনি বিজেপি হলেন। 2018 সালে এই মাধবপুরের মানুষ, বেড়াবেড়িয়ার মানুষ, তারাবেড়িয়ার মানুষ, বোদাইয়ের মানুষকে একটু স্মরণ করতে বলবো। পঞ্চায়েত নির্বাচন 2018 সাল, সেদিন আমার বাড়ি লুট হয়েছিল। তৃণমূলের নেতারা এমএলএরা বাড়ি আমার বাড়ি লুট করেছিল। সেদিনকে ওরা এই আমডাঙ্গার মানুষের গণতান্ত্রিক অধিকারকে লুট করেছিল। গণতান্ত্রিক অধিকারকে লুট করে 100% তৃণমূলকে জিতিয়েছিল। কিন্তু আমরা তারাবেড়িয়ার মানুষকে সেদিন রুখে দাঁড়িয়েছিল তৃণমূলের বিরুদ্ধে। আমরা দেখলাম যে আমডাঙ্গায় 11টা পঞ্চায়েতের মধ্যে 10টা পঞ্চায়েতে তৃণমূল দখল করলো, তারা ভোটাধিকার লুট করলো। একটি মাত্র পঞ্চায়েত তারাবেড়িয়া পঞ্চায়েত, সেখানে সিপিএম কংগ্রেস মিলে বোর্ড গঠন করবে। তার যেদিনকে বোর্ড গঠন হবে তার আগের দিন আমরা দেখলাম তারা মিটিং করছে, কে প্রধান হবে কে উপপ্রধান হবে। আমরা দেখলাম সেই রাত্রিবেলা ট্রান্সফরমারকে বন্ধ করে দিল। এই অর্জুন সিং ব্যারাকপুর থেকে, টিটাগড় থেকে, জগদ্দল থেকে, নৈহাটি থেকে, এদিকে আপনার চতুর্থ বলি খাবড়া থেকে, অশোকনগর থেকে হাজার হাজার মস্কেট বাহিনী বোমা পিস্তল নিয়ে সেদিন তারাবেড়িয়াতে আক্রমণ করলো। তারাবেড়িয়ার মানুষ বুঝে তার আগে তারপরে 3 পঞ্চায়েতে প্রধান উপপ্রধানের নির্বাচন। এই অর্জুন সিং সেদিনকে হারমাত বাহিনীকে সেদিনকে তপনপুরে ঢোকালো, কুশডাঙ্গাতে ঢোকালো। সেদিনকে আমার তারাবেড়িয়ার বোঝগাছা রতনপুর এবং বোঝগাছা রতনপুর তারাবেড়িয়ার মানুষ সেদিন রুখে দাঁড়ালো। সেদিনকে আমরা দেখলাম 3 জন তৃণমূলের পরিবারের 3 জন নেতা সেদিনকে খুন হয়ে গেল। অপরদিকে সিপিএম কংগ্রেস সহ যারা বোর্ড গঠন করবে তারা প্রতিরোধ গড়ে তুলেছিল। আমার
ঘরেরও তিনজন বামপন্থী ঘরের তিনজন বন্ধু, তিনজন আমার ভাই প্রাণ হারালো সেদিকে বোঝগাছা রতনপুরে, তিনজন তৃণমূল, তিনজন বামপন্থী সিপিএ তারা প্রাণ হারালো। শুধু একবার এই মঞ্চ থেকে বলতে চাইছি, সেদিন আমার যে তৃণমূলের যে আব্বা, তৃণমূলের যে আমার মা, তার তিনটে সন্তানকে হারালো, তার বুক ফাটা আর্তনাদ এখনো পর্যন্ত কবরস্থানে গিয়ে তার আত্মীয় পরিজন ঈদের সময় জিয়ারত করে। আর আমার বামপন্থী ঘরে সিপিএম পরিবারে যে তিনটে ছেলেকে মার্ডার করা হলো, তার মায়ের চোখের জল, তার আব্বার বুকের বুক ফাটা আর্তনাদ, তার দিদির বুক ফাটার আর্তনাদ, আর তৃণমূল মায়ের তাদের বুক ফাটার আর্তনাদ, তারা এখনো কবরস্থানে গিয়ে জিয়ারত করে। আমরা বলতে চাইছি, অর্জুন সিং তৃণমূল থেকে বিজেপি হবে তার ব্যবসা বাঁচানোর জন্য, বিজেপি থেকে তৃণমূল হবে, তৃণমূল থেকে বিজেপি হবে। আর আমার ভাইরা জয় শ্রীরাম বলবে, কিন্তু আমার ঘরের সন্তানদেরকে এই অর্জুন সিং কি ফেরত দিতে পারবে? যদি 11টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটা গ্রাম পঞ্চায়েত সেদিন যদি কংগ্রেস আর সিপিএম পদ গঠন করতো, তাহলে এই 6 জন আমার প্রাণ যেত না। কে অর্জুন সিং? অর্জুন সিংকে আমাদেরকে চিনে নিতে হবে তার ব্যবসা বাঁচানোর জন্য, তার চটকল বাঁচানোর জন্য। কখনো বিশ্বে তৃণমূল হবে, কখনো বিজেপি হবে, আবার তৃণমূল হবে, আবার বিজেপি হবে, কিন্তু আমার বোঝগাছার তৃণমূল বাবার, তৃণমূল মায়ের বুক ফাটা আর্তনাদ বোঝাতে পারবে না অর্জুন সিং। সেখানে সিপিএম এর আমাদের তিনজন তার সন্তানের বাবা মায়ের বুক ফাটা আর্তনাদ এই অর্জুন সিং পৌঁছাতে পারবে না। তাই বলতে চাইছি, অর্জুন সিংরা তাদের প্রয়োজনে তৃণমূল হবে, বিজেপি হবে, কিন্তু আমার যারা তৃণমূল করছেন, যারা বিজেপি করছেন, এদের পাল্লায় পড়ে আমার বংশ নিবংশ হয়ে যাবে। তাই এই সব নেতাদেরকে আমাদেরকে চিনে নিতে হবে। আমি এই কথাটা বলতে চাইছি যে অর্জুন সিংরা আমডাঙ্গায় আসবে, আমডাঙ্গা থেকে বাড়ি যাবে, আবার আমডাঙ্গায় আসবে, কিন্তু আমডাঙ্গার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য 2026-এ খাম চিহ্নে আপনাদেরকে ভোট দিতে হবে এই তৃণমূলকে বুঝে নেওয়ার জন্য। আর কি বলবো, অনেক কথা বলার আছে। ভেড়াবেড়িয়া পঞ্চায়েত লুটের পঞ্চায়েত চলছে, গরিব মানুষের অধিকারটাকে লুট করছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা লুট করেছে, বিধবা ভাতা বার্ধক্য ভাতার টাকা দিচ্ছে না। আপনারা দেখেছেন যে তৃণমূলের নেতারা তারা এতটাই তাদের মানে হাত পেকে গেছে যে আপনারা দেখবেন তৃণমূলের নেতারা তার বউকে বিধবা সাজিয়ে বিধবা ভাতার টাকা তুলছে পশ্চিম বাংলায়। তার বউকে বিধবা সাজিয়ে বিধবা ভাতার টাকা তুলছে তৃণমূল নেতারা। বুঝতে পারছেন এই তৃণমূল নেতাদেরকে? তাই আমি বলতে চাই যে আপনারা আইএসএফ সম্পর্কে আপনাদের কাছে ধারণা যে আইএসএফ মুসলমানের দল, আইএসএফ এ ভোট দেওয়া যাবে না, এই সমস্ত প্রচার করতে চাইছে। আমরা বলতে চাইছি, আমার ধর্ম হিন্দু, আমার পরিবারেও লক্ষ্মী পুজো হয়, আমার বাড়িতেও কালী পুজো হয়, আমার বাড়িতেও দুর্গা পুজো হয়, আমার বাড়িতেও সরস্বতী পুজো হয়, আমার বাড়িতেও রাম জন্মভূমি পালন করা হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিম বাংলায় বিজেপি তৃণমূলের বাইনারি পলিটিক্স করে এই বাংলাকে হিন্দু মুসলমান করতে চাইছে। গরিব মানুষের চাওয়া পাওয়া, গরিব মানুষের ব্যথা যন্ত্রণা ভুলিয়ে দিতে চাইছে। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি ভুলে যান 1 মিনিটের জন্য, আপনি ভুলে যান যে আপনি তৃণমূল করেন, আপনি 1 মিনিটের জন্য ভুলে যান যে আপনি আইএসএফ করেন, ভুলে যান 1 মিনিটের জন্য। আচ্ছা একজন রাজ্যের প্রধান, একজনের দেশের প্রধান মন্দির মসজিদ নির্মাণ করবে? গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত পরিবারের করের টাকায় মন্দির মসজিদ নির্মাণ করবে? আমরা কি দেখলাম, মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পের গল্প তৈরি করেছিলেন না? একজন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, যেখানে 26,000 শিক্ষক রাস্তায় শুয়ে আছে, তাদের চাকরি চলে গেল, বেকার যুবকদের এসএসসি হচ্ছে না, পিএসসি হচ্ছে না, টেট হচ্ছে না, পুলিশের চাকরিতে হাজার হাজার ভ্যাকান্সি পড়ে রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী খেলা মেলা নিয়ে ব্যস্ত আছেন। তিনি 400 কোটি টাকা খরচ করে জগন্নাথ মন্দির তৈরি করলেন। হ্যাঁ, জগন্নাথ মন্দিরে আমি একজন হিন্দু হয়ে আমি অবশ্যই যাব জগন্নাথ মন্দিরে, কিন্তু একজন রাজ্যের প্রধান এই মন্দির তৈরি করবে কারা? মন্দির তৈরি করবে তো ধর্মগুরুরা, মন্দির তৈরি করবে যারা ধর্ম নিয়ে চিন্তা ভাবনা করেন। মসজিদ তৈরি করবে কারা? যারা ধর্মগুরু, যারা মৌলভী মুয়াজ্জিন, তারা তো মসজিদ তৈরি করবে। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী এক হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, আদিবাসী দলিতের টাকায় কারখানা না তৈরি করে তিনি মন্দির তৈরি করছে। আমরা বলতে চাইছি রাজ্যের করের টাকায় কারখানা তৈরি করতে হবে। সন্তোষপুরে লিলি বিস্কুট কারখানা,
আপনারা জানেন ওখানে বিস্কুট তৈরি হতো। এই মাধবপুর বেলুর টাকাটিয়ে থেকে শুরু করে অনেকে আমার যারা বয়স্ক লোকেরা, বয়স্ক জ্যাঠা আছেন, কাকা আছেন, তারা ওখানে চাকরি করতেন। কারখানাটা বন্ধ হয়ে গেছে। এই নির্লজ্জ তৃণমূলের নেতারা ওই কারখানার জমিটাকে বিক্রি করে ওখানে প্রমোটিং করতে চায়। আর নওশাদ সিদ্দিকী ফোন করে বলছে, দাদা আমডাঙ্গা বেকার যুবক, অল্প শিক্ষিত বেকার যুবক আছে, কারখানার জমিতে কারখানা হবে, কারখানার জমিতে বস্ত্র শিল্প হবে, ওখানে কারখানার জমিতে তৃণমূলের নেতাদেরকে জমি বিক্রি করতে দেব না। প্রয়োজনে আমরা এক বুক রক্ত পেতে দেবো সন্তোষপুর মোড়ে, তবু কারখানার জমি বিক্রি হতে দেব না। এটাই নওশাদ সিদ্দিকী, এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। যারা নওশাদ সিদ্দিকীকে মুসলমানের নেতা বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিছুদিন আগে আর বাংলাতে একটা ইন্টারভিউতে গিয়েছিল। আপনার কি গোস্বামী ওর নাম? অর্ণব গোস্বামী। অর্ণব গোস্বামী ওকে প্রশ্ন করছে নওশাদ, বলছে যদি আইএসএফ ক্ষমতায় আসে আপনি মুসলমানদের জন্য কি করবেন? অর্ণব গোস্বামী প্রশ্ন করছে। অর্ণব গোস্বামীর চ্যানেলে দুটো, সরি, ময়ূর রঞ্জন ঘোষ প্রশ্ন করছে যে নওশাদ তুমি যদি ক্ষমতায় আছো মুসলমানদের জন্য কি করবে? তখন ময়ূর রঞ্জন ঘোষের গালে থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে, আমি রাজনীতি করতে এসেছি মুসলমানদের জন্য শুধু নয়, আদিবাসী, দলিত, হিন্দু, পিছিয়ে পড়া, মতুয়া, পিছিয়ে পড়া, বঞ্চিত মানুষের জন্য আমি আন্দোলন করতে এসেছি। আপনি আমাকে ধর্মের ভিত্তিতে দাগিয়ে দিতে পারবেন না। এটাই বাপের বেটা নওশাদ সিদ্দিকী ময়ূর রঞ্জনের গালে থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে, এই বাংলা যতটা হিন্দুর, ততটা মুসলমানের, ততটা আদিবাসী, দলিতের, ততটা আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলতে চাইছি। যে আমার মুসলমান ভাইরা তারা মন্দিরে যেমন নামাজ পড়বে, এই মসজিদে নামাজ পড়বে, তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সংখ্যাগুরুদের, অর্থাৎ হিন্দুদেরও দায়িত্ব আছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার। আর আমার মুসলমান ভাইদেরকেও বলবো, এই বাংলা সম্প্রীতির বাংলা। আমার মন্দিরে ঘন্টা বাজবে, আমার মন্দিরে শ্যামা সঙ্গীত বাজবে, আমার মন্দিরে মায়েরা সন্ধ্যে দেবে, আরতি হবে। আমাদেরকে একে অপরে আমরা মাধবপুর বাজারটা হিন্দু মুসলমান আমরা বুকে জড়িয়ে আঁকড়ে রেখে আমরা রেখেছি। আমরা বলতে চাইছি, আমরা 2000 আমরা পিছনে 92 সালে ফিরে যান। সেদিন এই রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, সেদিন রাম মন্দির, আপনারা জানেন রাম মন্দির নিয়ে গন্ডগোল হলো, বাবরি মসজিদ ভাড়া নিয়ে গন্ডগোল হলো, জ্যোতি বসুর নাম করতে হয়। সেদিন জ্যোতি বসু বললেন, আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি, দাঙ্গাবাজরা কখনো সিপিএম হতে পারে না, দাঙ্গাবাজরা কখনো কংগ্রেস হতে পারে না, দাঙ্গাবাজরা কখনো বিজেপি হতে পারে না। আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি, দাঙ্গাবাজরা যদি পশ্চিম বাংলায় দাঙ্গা করতে আসে মাথা লক্ষ্য করে গুলি মারবে। আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি। সেদিন আমরা সেই সম্প্রীতির বাংলা দেখেছি। আমার মাধবপুরে বিনয় বাবু বেঁচে আছেন, সুবল বাবু এখনো বেঁচে আছে। হিন্দু মুসলমানরা তখন আমরা একে রাত পাহারা দিয়েছি এই মাধবপুরে। আমরা মসজিদকে আমরা রক্ষা করেছি, মন্দিরকে রক্ষা করেছি। সেই সম্প্রীতি যারা ভাঙতে আসবে তাদের মাথাকে ঘুরিয়ে দিতে হবে। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলতে চাইছে। এটা সম্প্রীতির বাংলা, এখানে সম্প্রীতির আগুন লাগানো যাবে না। কে শুভেন্দু অধিকারী? হিন্দু ভাই ভাই, হিন্দু ভাই ভাই শুভেন্দু অধিকারী বলছে না? কে শুভেন্দু অধিকারী? এই বাংলায় লুটের টাকা, চুরির টাকা দুটো ভাইপোর কাছে গেছে এই বাংলায়। এক মেদিনীপুরের শান্তিকুঞ্জ শিশির বাবুর মেজ ছেলে শুভেন্দু অধিকারীর বাড়িতে গেছে, আর কালীঘাটের টালির চালা ভাইপো অভিষেক ব্যানার্জির বাড়িতে গেছে। এই বাংলায় দুটো ভাইপো লাভবান হয়েছে, আর এই পশ্চিম বাংলার কোন ভাইপো লাভবান হয়নি। এই তারা পাটি হাতে রাস্তায় ঘুরছে মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা বলতে চাইছি, কে শুভেন্দু অধিকারী? মমতা ব্যানার্জি বলে দিয়েছে, আপনার তো অনেক বাস আছে, আপনার অনেক ট্রলার আছে, আপনার অনেক পেট্রোল পাম্প আছে। শুভেন্দু অধিকারী আপনি আগুন জ্বালাবেন না। এই বাংলা সম্প্রীতির বাংলা, এই বাংলা কাজী নজরুলের শ্যামা সঙ্গীত এখনো আমার মন্দিরে বাজে। এই বাংলা নজরুল ইসলামের শ্যামা সঙ্গীত আমার মন্দিরে এখনো শ্যামা সঙ্গীত বাজে। এটা সেই বাংলা। শুভেন্দু বাবু আপনি হিন্দু ভাই ভাই বলে বাজার গরম করবেন না, আপনি শুরু করুন না। হিন্দু ভাই ভাই আপনার পেট্রোল পাম্পে লিখুন, হিন্দু ভাই ভাই, সমস্ত হিন্দু ভাইদের পেট্রোল 110 টাকার পেট্রোল 50 টাকায় দেব। এই কথাটা আপনি আপনার পেট্রোল পাম্পে
লিখে রাখুন না, আপনি আপনার পাশে লিখে রাখুন না, আপনার দীঘাতে হোটেলে লিখে রাখুন না, তাহলেও তো জানবো আমার একটা শ্রেণীর মানুষ উপকৃত হবে। এইভাবে বাজার গরম করে হিন্দু মুসলমানকে লাগিয়ে দেবেন না, ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে, এই বাংলাকে চিনতে পারবেন না। তাই শুভেন্দু অধিকারীকে আমাদেরকে চিনে নিতে হবে। কে শুভেন্দু অধিকারী? নারকের টাকা খেয়েছে, পিঠ বাঁচানোর জন্য এখন বিজেপিতে গেছে। আর মুকুল রায় বলে দিয়েছে, যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। নওশাদ সিদ্দিকী বলেনি, বিশ্বজিৎ মাইতি বলেনি, এই মাধবপুরের বিনয় ঘোষ বলেননি, সুবল বাবু বলেননি, কে বলেছে? মুকুল রায় বলেছেন, যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। তাই চুরি আটকানোর জন্য, চুরি থেকে পার পাওয়ার জন্য বিজেপিতে দেবে, বিজেপি থেকে আবার তৃণমূলে আসবে, তারা এঘর ওঘর করবেন। কিন্তু আমরা বলতে চাইছি, এদেরকে আমাদেরকে চিনে নিতে হবে, এদেরকে আমাদের বুঝে নিতে হবে। গরিব মানুষ, আমডাঙ্গার মানুষ বড় বিপদে আছে। আমডাঙ্গার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের আবার যদি গণতান্ত্রিক অধিকার লুট করতে আসে। একদিন মিটিং হচ্ছে আমাদের, মিটিং এর পর আইসি ফোন করলেন, আমডাঙ্গা থানার আইসি, বিশ্বজিৎ বাবু আপনার সঙ্গে একটু দরকার আছে আমার। আমি গেলাম থানায়, থানায় গিয়ে আইসির সঙ্গে কথা বললাম। বিশ্বজিৎ বাবু বলছে, আমাকে বলছে, এই খাকি পোশাকটা কোন নেতার তেল মর্দন করে আমার খাকি পোশাকটা পরেনি। আমার যে স্টারটা আছে, কোন নেতা আমাকে স্টার দেয়নি। আমার কাছে তৃণমূল যা, বিজেপি তা, আইএসএফ তাই। আপনার কাছে অনুরোধ, এখানে কোনো মিটিং মিছিল আইএসএফ করতে পারবেন না। আমি যখন আইসি কে বললাম এটা কি শুধু আইএসএফ এর জন্য, বললো না। আমি সেদিনকে আইসি কে বলে এসেছিলাম যে তৃণমূলের নেতারা যদি যে রূপ দিয়ে মিছিল করবে, চোর তৃণমূল গুলো যে রূপ দিয়ে মিছিল করবে, 2 ঘন্টার নোটিশে আইএসএফ সেই রূপ দিয়ে মিছিল করবে। এই কথাটা সেদিনকে আইসি কে বলে দিয়ে এসেছিলাম। কালকেও দত্তপুকুর থানা আইসি একটু ছল্লি বল্লি করছিল। আমাদেরকে পরীক্ষার অজুহাত দিয়ে আমাদেরকে 14 তারিখের মিছিল করতে দেয়নি। আমরা বললাম ভালো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমরা মিছিল করব না। কিন্তু তারপরে খবর আসছে, মুহুর্মুহু ফোন, পার্থ ভৌমিক আপনাদের এমএলএ ওখানে মিছিল করবে। আমরা সঙ্গে সঙ্গে আইসি কে বললাম যে আমরা ওখানে যদি তৃণমূল মিছিল করে, তাহলে ওখানে তো কারো উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেই নিশ্চয়ই। তৃণমূল যদি মিছিল করে, ওখানেও 2 ঘন্টার নোটিশে ওই রাস্তা দিয়েই মিছিল করবে আইএসএফ। দত্তপুকুর থানার আইসি কে বলে দিয়েছি, এবং সেখানে পার্থ ভৌমিকের মিছিল ক্যান্সেল করতে বাধ্য হয়েছে। আমরাও 14 তারিখের মিছিল ক্যান্সেল করেছি। তাই বলতে চাইছি, তৃণমূলের নেতারা যদি আপনাকে হুমকি দেয়, আপনাকে যদি বাজে কথা বলে, তাহলে আপনারা সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তার নামে একদম দিল্লি পর্যন্ত কমপ্লেন করা হবে। তারপরে যদি পুলিশ প্রশাসন তাকে শেল্টার দেয়, কোর্টের মাধ্যমেই তাকে পার্থ চট্টোপাধ্যায়, শেখ শাহজাহান, অনুব্রত মণ্ডলের বুঝে নেওয়া হবে। হাইকোর্ট, সুপ্রিম কোর্টে বুঝে নেবো সেই তৃণমূল নেতাদেরকে কত বড় সে ফিতমস্তান হয়েছে। কারণ তৃণমূল আর শেখ শাহজাহানের খবর নেয় না। শেখ শাহজাহান পিজন ভ্যানে ওঠে, তার কত নম্বর বউ জানি না, তার বউয়ের হাত চেপে কাঁদে। আমরা তৃণমূলের নেতাদেরকে হুঁশিয়ারি দিতে চাই, 26-এ যদি আবার বুথ দখল হয়, আবার যদি বুথ দখল বোমাবাজি হয়, তাহলে আপনাদেরকে বুঝে নেব ঠিক সময় মতো। আপনারা কি বুঝেছেন, কি ভেবেছেন? 2007 সালের বেনাচাপড়ার ঘটনায় সিপিএম এর নেতার সুশান্ত ঘোষে 11 সালে যদি 180 দিন জেল হতে পারে, আর ফুটমস্তান তৃণমূল নেতারা শুনে রাখো, আপনারা বোমাবাজি করবেন, ঘর ভাঙবে, গরু খুলে নিয়ে যাবেন, ছাগল খুলে নিয়ে যাবে। 10 বছর পরে হলো আপনাকে বুঝে নেওয়া হবে। এটা ভারতবর্ষের সংবিধান, এটা ভারতবর্ষের আইন। এই কথাটা তৃণমূলের নেতাদেরকে আপনারা বুঝিয়ে দিতে চাই। তৃণমূলের নেতারা এখন জব কার্ডের কাজ বন্ধ। তৃণমূলের নেতাদের এখন মাথা খুব খারাপ। আবার মমতা ব্যানার্জি আবার একটা খুনোর কল ঝুলিয়েছে, 10 লাখ টাকা করে বুঝে বুঝে দেবে। জানেন তো খুনোর কল? অর্থাৎ বেকার যুবককে আবার একটা ললিপপ। আমরা বলতে চাইছি, উন্নয়ন কখনো থেমে থাকে না, উন্নয়ন হবে, উন্নয়নের কাজ হবে, উন্নয়ন চলবে। এই 10 লাখ টাকার পিছনে কেউ যাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ওর নেতাদেরকে যারা বোমাবাজি, তারা একটু বিগড়ে আছে, জব কার্ডের টাকা তো আর অ্যাকাউন্টে ঢুকছে না, তাদেরকে 10 লাখ টাকার ললিপপ ধরিয়েছে। আমরা বলতে চাইছি, হাইকোর্ট বলেছে 10 লাখ টাকা দেওয়া যাবে না, এখন ওইভাবে 10 লাখ টাকা দেওয়া যাবে না, হাইকোর্ট বলে দিয়েছে। আমরা বলতে চাইছি যে আজকে যারা মিটিং শুনছেন, আপনাদের কাছে অনুরোধ, তৃণমূলের কাছে হয়তো একটা পাউচে, মানে একটা মদের প্যাকেটে বিক্রি হয়ে যাবে,
500 টাকায় বিক্রি হয়ে যাবেন, 1000 টাকায় বিক্রি হয়ে যাবেন, আমরা জানি। কিন্তু যে সমস্ত নেতারা 500 টাকায় 1000 টাকায় বিক্রি হয়ে যাবে, তাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, বাড়ি গিয়ে একবার আপনার বউয়ের দিকে তাকাবে, আপনার একবার ছেলের মুখের দিকে তাকাবে, একবার আপনার মেয়ের মুখের দিকে তাকাবে। আর তৃণমূল নেতারা 500 টাকা দিয়ে আপনাকে বোমা মারাবে, আপনাকে ঘর ভাঙাবে, আপনাকে বাড়ি লুট করাবে, আপনাকে দোকান লুট করাবে। এইটা আপনাদেরকে বলবে একটু চিন্তা করবে। আর তৃণমূল নেতারা যারা ঘর ভেঙেছে, যারা বোমাবাজি করে যে চায়ের দোকানে বসে থাকলে, ওদের পাশে গিয়ে বসবেন না। আমি জ্যোতিপ্রিয় মল্লিকের কথা বলছি না, কারণ ওরা এতটাই ক্ষিপ্ত হয়ে আছে, জব কার্ডের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, প্রধানমন্ত্রী আবাস যোজনার কার্ড মানি ঢুকছে না। তাদের বউ মেয়েকেও বাজি রেখে আপনার নামে কেস দেবে, মিথ্যে মামলা দেবে, আপনি হয়তো 1 সপ্তাহ 10 দিন জেল খাটবে। তাই তৃণমূলের যে সমস্ত বোমাবাজি নেতারা চায়ের দোকানে বসে থাকবেন, 500 হাত দূরে থাকবেন। কারণ ষাঁড়কে যদি লাল কাপড় দেখার কি হয়, ষাঁড়কে লাল কাপড় দেখালে কি হয়? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে, আমাকে বলে বন্ধ করে দিতে। যে কথাটা বলছিলাম যে 500 টাকায় 1000 টাকায় বিক্রি হবেন না, আমি বলবো না, মাইক দিলে বক্স দিলে বলবো। 500 টাকায় 1000 টাকায় কেউ বিক্রি হবেন না। এই লড়াইটা আমাদের বাঁচার লড়াই, এই লড়াইটা আমাদেরকে জিততে হবে। তাই আপনাদেরকে বলছি যে লড়াইয়ে নওশাদ সিদ্দিকীর পাশে আমডাঙ্গা থেকে একজন এমএলএকে জিতিয়ে পাঠাতে হবে। এই লড়াই আমাদের বাঁচার লড়াই, এই লড়াই আমাদেরকে জিততে হবে। আপনারা মাথা ঠান্ডা রেখে যে যার মতো বুথের সংগঠনের কাজ করবেন, বুথে মানুষের সঙ্গে যোগাযোগ করবেন। দাদা অনেক বলেছে, দাদা ঘেমে গেছে, দাদা ঘেমে গেছে। একদিন নওশাদ থাকবে, আর একদিন নওশাদ থাকবে, আমি থাকবো। এইখানে অমিত শাহ যে মাঠে মিটিং করেছিল, সেই মাঠে হাজার হাজার মানুষের জমায়েত করে মিটিং হবে। এই কথা বলে মাথা ঠান্ডা রেখে আপনারা বাড়ি যাবেন, মাথা ঠান্ডা রেখে রাজনীতি করবেন। প্রত্যেকটা মানুষের সঙ্গে যোগাযোগ রাখবেন। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ। এখন না ফেরিস হোক তারপরে